হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্চিতা আরপিপি এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। আসন্ন প্রাইমারি টেট, এসএলএসটি, পিটি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি অথবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইভিএস কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিনের মতোই আজকেও আমি এসেছি তোমাদের সাথে একটি প্র্যাকটিস সেট নিয়ে। আজকে নিয়ে এসেছি 13 নম্বর প্র্যাকটিস সেট। প্রতিটা প্র্যাকটিস সেটের মতোই এটাতেও রয়েছে 30টা প্রশ্ন। প্রতিটা প্রশ্নের অপশান সহ আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা পুরো ভিডিওটি দেখো এবং পাশে থেকো। চলো তাহলে আমরা শুরু করি। আর তার আগে বলে রাখি, তোমরা যেমন প্রতিটা প্রশ্নের আনসার 3 সেকেন্ডের মধ্যে দেওয়ার চেষ্টা করো, তেমনই দিতে থেকো। চলো তাহলে শুরু করি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কতগুলি? রয়েছে 4টে অপশান, 10টি, 10 জোড়া, 12টি, 12 জোড়া। তোমরা তাহলে বলো মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত? দেখো, এখানে আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 12 জোড়া। এই যে করোটি স্নায়ুর ইংলিশ টার্ম হলো ক্রেনিয়াল নার্ভ। এই ক্রেনিয়াল নার্ভ কোন নার্ভাস সিস্টেমের অংশ? পেরিফেরাল বা প্রান্তীয় নার্ভাস সিস্টেমের অংশ। পেরিফেরাল, বোঝা গেল? দেখো, এখানে আমি বলে দিচ্ছি 12 জোড়া করোটি স্নায়ুর নাম কি কি হবে। অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, টকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্ট, ফেসিয়াল, অডিটর, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লসাল। তোমরা নামগুলো তুলে নিতে পারো। আরও একবার বলে দিচ্ছি, অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, টকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্ট, ফেসিয়াল, অডিটর, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লসাল। এই হলো 12 জোড়া করোটি স্নায়ু। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো, ডিএনএর গঠনগত ও কার্যগত একক কি? রয়েছে 4টে অপশান, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা। তোমরা তাহলে বলো ডিএনএর গঠনগত ও কার্যগত একক কোনটি? দেখো, এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ নিউক্লিওটাইড। ডিএনএর গঠনগত ও কার্যগত এককে নিউক্লিওটাইড বলা হয়। এই নিউক্লিওটাইড কি কি দিয়ে গঠিত হয়? ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা, আর তার সঙ্গে থাকে ফসফেট, আর তার সঙ্গে থাকে নাইট্রোজেন বেস। এই সমস্তগুলোকে একসঙ্গে বলা হয় নিউক্লিওটাইড। কি কি বললাম? ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফেট, আর তার সঙ্গে থাকে নাইট্রোজেন বেস। এই সমস্তগুলোকে একসাথে বলা হয় নিউক্লিওটাইড। দেখো, এখানে বলে দিই নাইট্রোজেন বেস ডিএনএতে কি কি থাকে। নাইট্রোজেন বেস দু রকমের হয়, আমরা সবাই জানি। পিউরিন বেস হয় আর পিরিমিডিন বেস হয়। পিউরিন বেসের মধ্যে থাকে অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিন বেসের মধ্যে থাকে সাইটোসিন আর থাইমিন। এগুলো ডিএনএর মধ্যে থাকে। এই অপশানগুলোতে দেখো একটু, নিউক্লিওটাইড মানে আমি বলে দিলাম, নিউক্লিওটাইড এই 3টে সমন্বয়ে হয়, ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফেট আর নাইট্রোজেন বেস। তার মধ্যে দেখো থার্ড অপশানে রয়েছে নাইট্রোজেন বেস, অর্থাৎ এইটা এই নিউক্লিওটাইডেরই অংশ। এই অপশানটা কিন্তু হবে না। আর রয়েছে পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা, এই যে ডিঅক্সিরাইবোজ শর্করা লিখেছি, এই ডিঅক্সিরাইবোজ শর্করাকেই বলা হয় পেন্টোজ শর্করা, অর্থাৎ এই অপশানটাও হবে না, আর নিউক্লিওসাইডও হবে না। তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান এ। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো, সর্পগন্ধার মূলে যে রেচন পদার্থটি থাকে। রয়েছে 4টে অপশান, কুইনাইন, রেসারপিন, ধাতব কেলাস, ডাটুরিন। তোমরা বলো সর্পগন্ধার মূলে কোনটি পাওয়া যায়? দেখো, এই প্রশ্নে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ রেসারপিন। সর্পগন্ধার মূলে রেসারপিন নামক রেচন পদার্থটি পাওয়া যায়। এটি কি কাজে লাগে? উচ্চ রক্তচাপ কমাতে কাজে লাগে, উচ্চ রক্তচাপ। আর রয়েছে দেখো কুইনাইন। কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? সিঙ্কোনা গাছের ছাল থেকে। সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন। ডাটুরিন পাওয়া যায় ধুত্রা গাছের পাতা থেকে।
এগুলো সবই উদ্ভিদের রেচন পদার্থ। আর তার মধ্যে আমাদের তাহলে আনসার রেসারপিন হয়ে যাচ্ছে। আর রেসারপিন কি কাজে লাগে এটাও মনে রাখবে, উচ্চ রক্তচাপ কমাতে কাজে লাগে। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি ত্বকে অবস্থিত? ত্বকের গ্রাহক। দেখো এখানে রয়েছে 4টে অপশান, প্যানিসিয়ান কণিকা, রড কোষ, কোন কোষ, অলফ্যাক্টরি কোষ। এই যে 4টে অপশানের মধ্যে কোনটা ত্বকে অবস্থিত গ্রাহক? দেখো গ্রাহকের ইংলিশ হলো রিসেপ্টর। রিসেপ্টর বা গ্রাহক আমরা বলি। গ্রাহক কাকে বলে আমি বলে দিই। যেসব স্নায়ুপ্রান্ত পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে তাদেরকেই বলা হয় রিসেপ্টর। এই যে আমাদের শরীরে যে সমস্ত অনুভব আমরা যে কোনো অনুভূতি যে আমরা গ্রহণ করি সেগুলো কিসের মাধ্যমে গ্রহণ হয়? বাইরের পরিবেশ থেকে রিসেপ্টররাই গ্রহণ করে। ধরো আমাদেরকে মশা কামড়ালো, সেটা আমরা কিভাবে বুঝতে পারি? আমাদের দেহে ত্বকের মধ্যে রিসেপ্টর আছে, গ্রাহক আছে। ওই গ্রাহকের মাধ্যমে আমরা বুঝতে পারি ওই গ্রাহক বাইরে থেকে উদ্দীপনাটা গ্রহণ করছে যখন মশাটা আমাদেরকে কামড়াচ্ছে, তবে আমরা বুঝতে পারছি যে মশাটা আমাদেরকে কামড়াচ্ছে। এই রিসেপ্টর এই কাজটাই করে, বাইরে থেকে যে কোনো উদ্দীপনা আমাদের শরীরে গ্রহণ করে। বোঝা গেল? তাহলে দেখো আমাদের ত্বকে কি গ্রাহক কোষ রয়েছে সেটা আমরা জেনে নিই। দেখো এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ প্যানিসিয়ান কণিকা। ত্বকে অবস্থিত গ্রাহকের নাম প্যানিসিয়ান কণিকা। আর যে অপশানগুলো রয়েছে দেখো, রড কোষ, কোন কোষ, রড কোষ, কোন কোষ, এই দুটোই কিন্তু চোখের রেটিনাতে অবস্থিত, অর্থাৎ এগুলো কিন্তু চোখের গ্রাহক কোষ বা রিসেপ্টর। আর অলফ্যাক্টরি কোষ নাক বা নাসিকার গ্রাহক কোষ। বোঝা গেল? বা রিসেপ্টর। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, সাইকেল চালানো একটি কিরূপ প্রতিবর্ত ক্রিয়া। রয়েছে 4টে অপশান, সহজাত, উপরিগত, গভীর, অর্জিত। তোমরা তাহলে বলো সাইকেল চালানো কিরূপ প্রতিবর্ত ক্রিয়া। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এবার বলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়াটা কি। এই যে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, এগুলো কিন্তু আমরা জন্মগতভাবে পাই না। এগুলো কি হয়? জন্মের পরে বারবার প্র্যাকটিস বা অনুশীলনের মাধ্যমে আমরা পাই। বারবার প্র্যাকটিসের মাধ্যমে আমরা পাই। আমরা কি জন্মের পর থেকে সাইকেল চালানো শিখে যাই? শিখি না তো। আমরা সাইকেল চালানো প্র্যাকটিস করি, প্র্যাকটিস করতে করতে একবার শিখে গেলে আমরা সেটা আর ভুলি না। তাহলে এই যে ক্ষমতাটা আমাদের মধ্যে জন্মাচ্ছে সাইকেল চালানো, এটাই হচ্ছে গিয়ে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। সহজাত প্রতিবর্ত ক্রিয়া জন্মগত, অর্থাৎ শিশু দেখবে জন্মের পরেই কান্না করতে শুরু করে। এটা কিন্তু শিশুকে কেউ বলে দেয় না যে জন্মের পরে কান্না করতে হবে, কিন্তু এটা তার জন্মগত, অর্থাৎ এটি সহজাত প্রতিবর্ত ক্রিয়া। বোঝা গেল? আর যে দুটো অপশান রয়েছে দেখো, উপরিগত আর গভীর, এই দুটোই সহজাত প্রতিবর্ত ক্রিয়ার ভাগ। সহজাত প্রতিবর্ত ক্রিয়ার দুটো ভাগ, একটা উপরিগত আর একটা গভীর প্রতিবর্ত ক্রিয়া। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, ককলিয়া কোথায় অবস্থিত। রয়েছে 4টে অপশান, বহিঃকর্ণে, মধ্যকর্ণে, অন্তঃকর্ণে, কোনোটিতেই নয়। ককলিয়া এই 4টের মধ্যে কোথায় অবস্থিত? তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, অন্তঃকর্ণে অবস্থিত। আমাদের যে কর্ণের 3টা ভাগ রয়েছে, 3টা ভাগের মধ্যে কি কি? বহিঃকর্ণ, মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ। অন্তঃকর্ণে এই ককলিয়া অবস্থিত। এই ককলিয়া কাজ কি করে? শ্রবণ অনুভূতিকে গ্রহণ করে এবং তাকে শ্রবণ কেন্দ্রে পাঠায়, শ্রবণ কেন্দ্রে প্রেরণ করে। তাহলে এটাই হলো এই অন্তঃকর্ণে যে ককলিয়ার কাজ হলো এটা শ্রবণ অনুভূতিকে গ্রহণ করবে আর তাকে সেই অনুভূতিকে শ্রবণ কেন্দ্রে পাঠাবে। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো, ক্রোমোজোম নামকরণ করেন কোন বিজ্ঞানী। রয়েছে 4টে অপশান, ল্যান্ডস্টেইনার, ওয়াল্ডেয়ার, রবার্ট হুক, লিউয়েন হুক।
তোমরা তাহলে বলো ক্রোমোজোম নামকরণ করেন কোন বিজ্ঞানী? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি অর্থাৎ ওয়াল্ডেয়ার। বিজ্ঞানী ওয়াল্ডেয়ার ক্রোমোজোম নামকরণ করেন কত খ্রিস্টাব্দে? 1888 খ্রিস্টাব্দে। এই যে দেখো ক্রোমোজোম কথাটি দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। একটা কি ক্রোমা, আর একটা হলো সোমা। এই দুটো শব্দ থেকে এসেছে ক্রোমোজোম। এই ক্রোমা শব্দের অর্থ হলো রং, আর সোমা শব্দের অর্থ হলো দেহ। এটাই ক্রোমোজোমের মিনিং। দেখো ক্রোমোজোম কাকে বলে দিচ্ছি। ক্রোমোজোম হলো এক প্রকার নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত হয় মেনলি। এটা সূত্রাকার হয়। কি হয়? সূত্রাকার হয়ে জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ ইত্যাদিতে আর বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে এই ক্রোমোজোম। বোঝা গেল তাহলে ক্রোমোজোম কি আর ক্রোমোজোম কোথা থেকে এসেছে। কত খ্রিস্টাব্দে ক্রোমোজোম নামকরণ করেছিলেন? 1888 খ্রিস্টাব্দে। বোঝা গেল। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো সালফারযুক্ত প্রশোভন এবং অগ্ন্যুৎপাত থেকে কি উৎপন্ন হয়? রয়েছে চারটে অপশান: প্যান, H2S, NOx, O3। তাহলে বলো সালফারযুক্ত প্রশোভন থেকে এবং অগ্ন্যুৎপাত থেকে কি উৎপন্ন হয়? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি অর্থাৎ H2S হাইড্রোজেন সালফাইড। এইগুলো এসেছে। এইগুলো সালফারযুক্ত প্রশোভন এবং অগ্ন্যুৎপাত থেকে উৎপন্ন হয়। এই হাইড্রোজেন সালফাইড গ্যাস একটি বিষাক্ত গ্যাস। আর এটা কেমন গন্ধ হয়? পচা ডিমের গন্ধযুক্ত হয়। এটা মনে রাখবে। অনেক সময় দেয় যে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস কোনটি, তখন বলবে হাইড্রোজেন সালফাইড। বোঝা গেল। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো চিপকো আন্দোলনকে রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয় কত খ্রিস্টাব্দে? রয়েছে চারটে অপশান: 1980 খ্রিস্টাব্দে, 1987 খ্রিস্টাব্দে, 1985 খ্রিস্টাব্দে, 1990 খ্রিস্টাব্দে। তোমরা তাহলে বলো কত খ্রিস্টাব্দে চিপকো আন্দোলনকে রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়? দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান বি 1987 খ্রিস্টাব্দে। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো মেগা ডাইভার্সিটি সম্পন্ন সমৃদ্ধ দেশগুলি কোনটি? রয়েছে চারটে অপশান। দেখো প্রথম অপশানে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল। দ্বিতীয় অপশানে রয়েছে পাকিস্তান, আরব, আফগানিস্তান। তৃতীয় অপশানে রয়েছে আমেরিকা, ফ্রান্স। চতুর্থ অপশানে রয়েছে কোনোটিই নয়। মেগা বায়োডাইভার্সিটি সমৃদ্ধ দেশ কোনটি? তোমরা তাহলে বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ অর্থাৎ ভারত, অস্ট্রেলিয়া ও ব্রাজিল। এইগুলো হলো মেগা বায়োডাইভার্সিটি সম্পন্ন দেশ। দেখো মেগা বায়োডাইভার্সিটি সম্পন্ন বলতে আমরা কি বুঝি? অনুকূল বা উপযুক্ত পরিবেশ হলে সেখানে কি হয়, প্রাণী ও উদ্ভিদ প্রজাতি অত্যধিক প্রাচুর্য দেখা যায়। এই যে সমস্ত অঞ্চলে প্রাণী অর্থাৎ জীববৈচিত্র্য বেশি দেখা যায় যে সমস্ত অঞ্চলে, সেইগুলোকেই কি বলা হয়? মেগা বায়োডাইভার্সিটি সমৃদ্ধ দেশ। তার মধ্যে দেখো আমরা সবাই জানি যে সবথেকে বেশি জীববৈচিত্র্যের দেশ ব্রাজিল, আর তার সঙ্গে কিন্তু ভারত, অস্ট্রেলিয়া এইগুলোকেও কিন্তু বলা হয় মেগা বায়োডাইভার্সিটি সমৃদ্ধ দেশ। বোঝা গেল। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো ভেইল প্ল্যানেট বলা হয় কোনটাকে? কোন গ্রহকে ভেইল প্ল্যানেট বলা হয়? রয়েছে চারটে অপশান: বুধ, শুক্র, শনি, পৃথিবী। এর মধ্যে কোনটাকে ভেইল প্ল্যানেট বলা হয় তোমরা বলো। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি শুক্র। শুক্রের ইংলিশ টার্ম কি? ভেনাস। ভেনাসকে কিন্তু বলা হয় ভেইল প্ল্যানেট। এই ভেইল প্ল্যানেট কি বলা হয়, কেন বলা হয়? কারণ ভেনাসের চারিদিকে একটি
ভেনাস গ্রহের চারিদিকে একটি পুরু মেঘের আস্তরণ দিয়ে ঢাকা থাকে, সেই জন্য একে বলা হয় ভেইল প্ল্যানেট। এই যে ভেইল কথাটার অর্থই হলো কভার বা ঢাকা। এখানে পুরো একটা মেঘের আস্তরণ দিয়ে ঢাকা থাকে বলে একে বলা হয় ভেইল প্ল্যানেট। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, অ্যান্টার্কটিকা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? রয়েছে 4টে অপশান, 1960 খ্রিস্টাব্দে, 1961 খ্রিস্টাব্দে, 1959 খ্রিস্টাব্দে, 1957 খ্রিস্টাব্দে। বলো তাহলে কোনটা সঠিক আনসার হয়ে যাবে? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 1959 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কতগুলো দেশ মিলে এই চুক্তিটা স্থির করেছিল? 12টি দেশ মিলে চুক্তিটা স্থির করেছিল। কি এই চুক্তিটা কি না, অ্যান্টার্কটিকা কোনো দেশের একার নয়। আমাদের যে এতগুলো কন্টিনেন্ট রয়েছে বা মহাদেশ, কোনো দেশের একার কিন্তু অ্যান্টার্কটিকা নয়। এই অ্যান্টার্কটিকা যে সম্পদ রয়েছে সেই সম্পদ সমস্ত দেশ তাদের মানব কল্যাণে ব্যবহার করতে পারবে। এই চুক্তিটাই করা হয়েছিল অ্যান্টার্কটিকা চুক্তিতে। এটিতে 12টি দেশ মিলে এটি স্থির করেছিল আর 40টি দেশ এটিকে স্বাক্ষরিত করেছিল। কটি বললাম? 40টি দেশ এই অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত করেছিল। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, পৃথিবীর কোন মহাদেশের উপর দিয়ে 3টি উল্লেখযোগ্য অক্ষরেখা বিস্তৃত হয়েছে? রয়েছে 4টে অপশান, এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা। এইগুলোর মধ্যে কোন মহাদেশের উপর দিয়ে অক্ষরেখা বিস্তৃত হয়েছে? 3টি উল্লেখযোগ্য অক্ষরেখা। দেখো এখানে 3টি উল্লেখযোগ্য অক্ষরেখা কি কি? নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা আর মকর ক্রান্তি রেখা। এই তিনটেই একটাই মহাদেশ রয়েছে পৃথিবীর মধ্য দিয়ে, যার উপর দিয়ে এই 3টে উল্লেখযোগ্য অক্ষরেখায় কিন্তু বিস্তৃত হয়েছে। সেই দেশটা হলো আফ্রিকা। আফ্রিকার ওপর দিয়ে নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা 3টেই কিন্তু বিস্তৃত হয়েছে। মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, মালয়েশিয়ার রাজধানী কি? রয়েছে 4টে অপশান, হ্যানয়, তাশখন্দ, বাগদাদ, কুয়ালালামপুর। এর মধ্যে কোনটা মালয়েশিয়ার রাজধানী? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, কুয়ালালামপুর। কুয়ালালামপুর হলো মালয়েশিয়ার রাজধানী। আর যে অপশানগুলো রয়েছে দেখো, হ্যানয় ভিয়েতনামের রাজধানী, ভিয়েতনাম। আমি লিখে দিচ্ছি, তোমরা সবগুলো তুলে নাও। এখানে কিন্তু সবগুলোই ক্যাপিটাল কান্ট্রির নাম অপশানে দেওয়া রয়েছে। তো আমি সেখানে কোন কান্ট্রির কোনটা ক্যাপিটাল আমি সেটা বলে দিচ্ছি, তোমরা তুলে নাও। তাহলে কি বললাম? হ্যানয় ভিয়েতনামের ক্যাপিটাল। তাশখন্দ হলো উজবেকিস্তানের রাজধানী হলো তাশখন্দ। আর বাগদাদ ইরাকের রাজধানী। তাহলে বোঝা গেল মালয়েশিয়ার কুয়ালালামপুর, হ্যানয় হলো ভিয়েতনামের রাজধানী, তাশখন্দ হলো উজবেকিস্তানের রাজধানী, বাগদাদ হলো ইরাকের রাজধানী। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, রুপ অফ ওয়ার্ল্ড বলা হয় কোনটাকে? রয়েছে 4টে অপশান, পামির মালভূমিকে, হিমালয় পর্বতমালাকে, অ্যান্টার্কটিকা মহাদেশকে, কোনোটাই নয়। এর মধ্যে কোনটাকে রুপ অফ ওয়ার্ল্ড বলা হয়? দেখো এখানে বলে দিই, এই রুপ অফ ওয়ার্ল্ড মানে পৃথিবীর ছাদ। পৃথিবীর ছাদ। আমরা সবাই জানি পৃথিবীর ছাদ পামির মালভূমিকে বলা হয়, অর্থাৎ আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। এর উচ্চতার জন্য, এটা মালভূমি হলেও এর উচ্চতা কিন্তু পাহাড়ের থেকেও বেশি হয়, এই জন্য এর উচ্চতার জন্য একে বলা হয় পৃথিবীর ছাদ। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, শেষ কত খ্রিস্টাব্দে হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল? রয়েছে 4টে অপশান, 1986, 1984, 1987, 1985। এর মধ্যে শেষ কত খ্রিস্টাব্দে হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল? বলো তোমরা কোনটা সঠিক আনসার হয়ে যাবে?
দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। 1986 খ্রিস্টাব্দে শেষ হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল। আমরা কি জানি হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? 76 বছর অন্তর হ্যালির ধূমকেতু দেখা যায়, এটা আমরা সবাই জানি। আর এই হ্যালির ধূমকেতু শেষ দেখা গিয়েছিল 1986 খ্রিস্টাব্দে। এই যে হ্যালির ধূমকেতুর ইংলিশ নাম হলো কমেটস। এই যে হ্যালির ধূমকেতু নামটা এসেছে ল্যাটিন শব্দ, কি শব্দ থেকে এসেছে? স্টেলা কমেট। স্টেলা কমেটা, এটার অর্থই হলো হেয়ারি স্টাইল, অর্থাৎ চুলের গোড়ার ন্যায় স্টাইল। চুলের হেয়ারি স্টাইল বলতে চুলের যে গোড়া, অর্থাৎ চুলের গোড়ার মতন যে স্টাইল ধূমকেতু দেখতে পাওয়া যায়। আমরা জানি সবাই ধূমকেতু ঝাঁটার ন্যায় দেখতে হয় বা চুলের গোড়ার ন্যায় দেখতে হয়। আর এই যে ধূমকেতু কথাটাই এসেছে ল্যাটিন শব্দ স্টেলা কোমেটা থেকে, আর এই স্টেলা কোমেটার অর্থই হলো হেয়ারি স্টাইল। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছে। আর হ্যালির ধূমকেতু প্রতি 76 বছর অন্তর দেখা যায়, শেষ দেখা গিয়েছিল 1986 খ্রিস্টাব্দে। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো দুটো বরফের টুকরোকে চাপ দিলে টুকরো দুটি জোড়া লেগে যায়, এই প্রক্রিয়াকে কি বলা হয়? রয়েছে 4টে অপশান, ঊর্ধ্বপাতন, পুনঃশীলীভবন, ঘনীভবন, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, পুনঃশীলীভবন। পুনঃশীলীভবন বলা হয়। কেন একে বলা হয় পুনঃশীলীভবন? দেখো এখানে দুটো বরফের টুকরোকে চাপ দিলে বলছে টুকরো দুটো জোড়া লেগে যায়। দেখো আমরা কি জানি, যদি আমরা চাপ বাড়ালে কি হয়? পদার্থের গলনাঙ্ক বেড়ে যায়, গলনাঙ্ক ইনক্রিজ করে। অর্থাৎ কি হয়, আমরা যখন দুটো বরফের টুকরোকে চাপ দিতে থাকি তার মধ্যে গলনাঙ্ক বেড়ে যায়। গলনাঙ্ক বেড়ে গেলে ওই দুটো বরফের মাঝের যে অঞ্চলটা থাকে, ধরো এই একটা বরফের টুকরো, এই একটা বরফের টুকরো, এদের দুজনকে যখন আমরা চাপ দিতে থাকবো, এদের মাঝের যে এই পোর্শানে কি হয়, বরফটা তখন গলে যায়। এদের গলনাঙ্ক বেড়ে যায়, বেড়ে গেলে কি হয়, বরফটা গলে যায়। গলে গিয়ে যখন আমরা আবার চাপটাকে সরিয়ে নিই, তাহলে কি হবে? চাপ বাড়লে গলনাঙ্ক বাড়ে, মানে চাপ কমলে গলনাঙ্ক কমবে। এইবার আমরা যখন চাপটাকে সরিয়ে নিচ্ছি তখন কি হচ্ছে, গলনাঙ্ক কমে যাওয়ার জন্য ওই বরফ দুটো ওইখানে যে গলে জলে পরিণত হয়েছিল ওইগুলো আবার জোড়া লেগে দুটো টুকরো একটাই টুকরো হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে বলা হয় পুনঃশীলীভবন। দেখো বাকি যে অপশান রয়েছে, ঊর্ধ্বপাতন। আমরা সবাই জানি ঊর্ধ্বপাতন কাকে বলা হয়? যখন কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয় সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হলে তাকে বলা হয় ঊর্ধ্বপাতন। আর রয়েছে দেখো ঘনীভবন। ঘনীভবন কাকে বলা হয়? যখন বাষ্প যখন তরলে পরিণত হয় সেটাকেই বলা হয় ঘনীভবন। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। দেখো এই প্রশ্ন রয়েছে 1 কিলোওয়াট ইন্টু ঘন্টা। 1 কিলোওয়াট ইন্টু ঘন্টা সমান কত জুল? এখানে রয়েছে 4টে অপশান, 3.6, 3600, 3.6 ইন্টু 10⁶, 360। 1 কিলোওয়াট সমান কত জুল? বলো তোমরা কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 3.6 ইন্টু 10⁶ জুল। দেখো এখানে আমি বলে দিই কিভাবে আমরা পেলাম। আমরা কি জানি, ক্ষমতা সমান কার্য বাই সময়। এবার আমরা যদি এখানে ক্ষমতার একক বসাই, ক্ষমতার একক আমরা কি জানি, সাধারণত ওয়াট। তাহলে ওয়াট, দেখো এখানটায় ক্ষমতা ইন্টু সময় সমান তাহলে হয়ে যাচ্ছে কার্য। তাহলে ওয়াট ইন্টু সময়ের একক কি? সেকেন্ড।
সমান কার্যের একক জুল। দেখো এই সূত্র থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 ওয়াট ইন্টু সেকেন্ড সমান 1 জুল। এবার দেখো এখানে বলেছে কিলোওয়াট ইন্টু ঘন্টা। এবার ওয়াটকে যদি আমি কিলোওয়াটে পরিণত করতে চাই তাহলে আমাকে তাকে 1000 দিয়ে গুণ করতে হবে। আবার সেকেন্ডকে যদি ঘন্টা করতে চাই তখন আমাকে 3600 দিয়ে গুণ করতে হবে। এই দুটোকে গুণ করলেই দেখো আমরা পেয়ে যাব 3.6 ইন্টু 10⁶, এই মানটা পেয়ে যাব। আর এইভাবেই কিন্তু আমরা নির্ণয় করছি 1 কিলোওয়াট ইন্টু ঘন্টা সমান 3.6 ইন্টু 10⁶ জুল। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো ফিউজ তার বৈদ্যুতিক লাইনের সাথে কিভাবে যুক্ত হয়। রয়েছে 4টে অপশান। শ্রেণী সমবায়ে, সমান্তরাল সমবায়ে, উভয়ই যে কোনো একটিতে ফিউজ তার বৈদ্যুতিক লাইনের সঙ্গে কিভাবে যুক্ত হয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, শ্রেণী সমবায়। ফিউজ তার বৈদ্যুতিক লাইনের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত হয়। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল ও বাষ্পের মধ্যে কোনটিতে বেশি গরম অনুভূত হয়। রয়েছে 4টে অপশান। 100 ডিগ্রি সেন্টিগ্রেড জলে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড বাষ্পে, দুটোতেই সমান, কোনোটাতেই নয়। অর্থাৎ এখানে বলছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল নিলাম, আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতারই বাষ্প নিলাম, এই দুটোর মধ্যে কোনটাতে আমাকে বেশি গরম লাগবে, গরম মনে হবে কোনটাকে। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো আমরা কি জানি যে একই উষ্ণতার, অর্থাৎ যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতারই জল নিই, সেই জলকে আমাকে যদি বাষ্পে পরিণত করতে হয় তখন তাতে আমাকে এক্সট্রা 540 ক্যালোরি তাপ দিতে হয়। 540 ক্যালোরি হিট দিলে তবেই সেই জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই বাষ্পে পরিণত হবে। অর্থাৎ এখানে আমাদের দেখো 100 ডিগ্রি, দুটোর উষ্ণতায় কিন্তু 100 ডিগ্রি, কিন্তু বাষ্পে 540 ক্যালোরি বেশি তাপ রয়েছে। এই জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে বেশি গরম অনুভূত হয়। অপশান হয়ে যাবে তাহলে আমাদের অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে আমাদেরকে বেশি গরম মনে হবে, কারণ এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে আমরা যদি 540 ক্যালোরি তাপ দিই তবেই সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পে পরিণত হবে। বোঝা গেল? এখানে একটু হিট বেশি রয়েছে, 540 ক্যালোরি হিট বেশি রয়েছে বলে বাষ্পে বেশি গরম অনুভূত হয়। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়া থাকে কত পার্সেন্টেজ। রয়েছে 4টে অপশান। 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 50%, 40%, 35%, 0%। লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়া কত পার্সেন্ট থাকে তোমরা বলো। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 35%। লাইকার অ্যামোনিয়াতে 35% অ্যামোনিয়া থাকে। লাইকার অ্যামোনিয়া কি বলে দিই, 0.88 আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়া জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। তাহলে কি বললাম, 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়া জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। এই লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী হয় আর এতে 35% অ্যামোনিয়া থাকে। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো H2SO4 এর আণবিক ভর কত। H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত। রয়েছে দেখো 4টে অপশান, 98, 99, 195। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো আমাকে আণবিক ভর নির্ণয় করতে হলে এই যে পুরো সালফিউরিক অ্যাসিডের যদি আমরা আণবিক ভর নির্ণয় করতে চাই তবে আমাদেরকে প্রত্যেকটা মৌলের আণবিক ভর আগে জানতে হবে। হাইড্রোজেনের আণবিক ভর হয় 1, সালফারের আণবিক ভর হয়, সালফারের এই যে একটা S পরমাণুর
আণবিক ভর হয়ে যায় 32। আর অক্সিজেনের একটা ও পরমাণুর আণবিক ভর হয়ে যায় 16। সেই হিসাবে আমরা দেখো এখানে এইচ আমাদের দুটো রয়েছে, আমি কি বলছি একটা অণুর একটা পরমাণুর আমাদের হয়ে যায় 1, আর এখানে দুটো আছে মানে তাহলে 2 হয়ে যাবে। আর রয়েছে দেখো সালফার একটাই রয়েছে, সেই জন্য এর সঙ্গে যোগ হবে 32, এটা সালফারের আণবিক ভর। আর দেখো রয়েছে অক্সিজেন 4টা রয়েছে, একটা অক্সিজেন অণুর যদি 16 আণবিক ভর হয় তাহলে 4টার কত হবে 64, তাহলে এর সঙ্গে আবার 64 যোগ করো, এই পুরোটা ক্যালকুলেট করলে হবে 98। এই পুরোটা হয়ে যাবে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত 98, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক আনসার। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো হোয়াইট ভিট্রিওল বলা হয় কোনটাকে। রয়েছে 4টে অপশান, কপার সালফেটকে, ফেরাস সালফেটকে, জিঙ্ক সালফেটকে, কোনোটাই নয়। হোয়াইট ভিট্রিওল কোনটাকে বলা হয়? তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, জিঙ্ক সালফেটকে বলা হয় হোয়াইট ভিট্রিওল। জিঙ্ক সালফেটের সংকেত কি ZnSO4 7H2O, 7H2O, এটাকে বলা হয় জিঙ্ক সালফেটের কমন নেম হোয়াইট ভিট্রিওল। ফেরাস সালফেটের সংকেত কি একই FeSO4 7H2O, এটাকে বলা হয় গ্রিন ভিট্রিওল। কোনটাকে কি বলা হয় আমি বলে দিচ্ছি, লিখে নিতে পারো। গ্রিন ভিট্রিওল বলা হয় ফেরাস সালফেটকে। আর রয়েছে দেখো কপার সালফেটের সংকেত হয় CuSO4, তার সঙ্গে থাকে 5 অণু জল 5H2O, এইটাকে বলা হয় কপার সালফেটকে বলা হয় ব্লু ভিট্রিওল। কপার সালফেটকে বলা হয় ব্লু ভিট্রিওল, ফেরাস সালফেটকে বলা হয় গ্রিন ভিট্রিওল, আর হোয়াইট ভিট্রিওল বলা হয় জিঙ্ক সালফেটকে। প্রত্যেকটা সংকেত লিখে দিয়েছি, তোমরা তুলে নিতে পারো। এইগুলো পরীক্ষাতে কমন নেমগুলো অনেক সময়ই আসে, তোমরা জানা থাকলে বলতে সুবিধে হবে। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো শান্ট পরিবাহীর রোধ কেমন হয়। রয়েছে 4টে অপশান, বেশি হয়, কম হয়, খুব কম হয়, রোধ থাকে না। শান্ট পরিবাহীর রোধ কেমন হয়? দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ শান্ট পরিবাহী রোধ খুব কম হয়, খুব কম। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো আর্সেনিক হলো, আর্সেনিক কি? রয়েছে 4টে অপশান, ধাতু, অধাতু, ধাতুকল্প নাকি তেজস্ক্রিয় মৌল। আর্সেনিক কীরকম তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ধাতুকল্প। আর্সেনিক হলো এক প্রকারের ধাতুকল্প। ধাতুকল্প কাকে বলা হয়? যারা ধাতুর বৈশিষ্ট্যও বহন করে আবার অধাতুর বৈশিষ্ট্যও বহন করে। ধাতু ও অধাতুর মধ্যবর্তী যে মৌলগুলো বা ধাতু অধাতুর মধ্যবর্তী মৌলগুলোকে বলা হয়, পর্যায় সারণীতে যেগুলো ধাতু আর অধাতুর মধ্যবর্তী রয়েছে সেগুলোকে বলা হয় ধাতুকল্প। আর আর্সেনিক হলো একটি ধাতুকল্প। বোঝা গেল? দেখো এখানে রয়েছে তেজস্ক্রিয় মৌল, এর মধ্যে কিন্তু আর্সেনিক কিন্তু তেজস্ক্রিয় মৌল হয় না। এর মধ্যে ধাতুরও বৈশিষ্ট্য কিছু দেখতে পাওয়া যায়, অধাতুরও বৈশিষ্ট্য কিছু দেখতে পাওয়া যায়, সেই জন্য একে বলা হয় ধাতুকল্প। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো প্রাণীদের মধ্যে জীবনকাল সব থেকে বেশি কার। রয়েছে 4টে অপশান, কচ্ছপ, মানুষ, কুমির, হাতি। এইগুলোর মধ্যে প্রাণীদের মধ্যে কার জীবনকাল সব থেকে বেশি? তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, কচ্ছপ। কচ্ছপ প্রাণীদের মধ্যে কচ্ছপের জীবনকাল সব থেকে বেশি হয়। এটা আমরা সবাই জানি, এদের জীবনকাল প্রায় 200 থেকে 250 বছর হয়। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো জোড় কলম পদ্ধতিতে স্টক ও শিয়নকে জোড়া লাগানো হয় কিভাবে? জাইলেম থেকে জাইলেমে, ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়ামে, ফ্লোয়েম থেকে ফ্লোয়েমে নাকি পিথ থেকে পিথে? জোড় কলম যে পদ্ধতিতে স্টক আর শিয়নকে জোড়া লাগানো হয় তাদেরকে কোন কলার মাধ্যমে জোড়া লাগানো হয়? তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে।
দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়ামে জোড় কলমে স্টক ও সিয়নকে জোড়া লাগানো হয়। এবার বলে দিই স্টক ও সিয়নটা কি। স্টক হলো অর্থাৎ যে গাছে, একটা গাছকে আমরা তো জোড় কলমে কি করি, একটা গাছ নিই, যেই গাছের মূলটাকে আমরা মূল সহ গাছটা থাকে, সেই যে মূল সহ গাছ থাকে, গাছের যে অংশটা সেটাকেই বলা হয় স্টক। অর্থাৎ মূল সহ যে গাছটা নিই সেই গাছের অংশটাকেই বলা হয় স্টক। আর অন্য একটা গাছের অংশ আমরা এই স্টকের সঙ্গে যুক্ত করি, সেটাকে বলা হয় সিয়ন। বোঝা গেল? যেটায় মূল সহ গাছটাকে নিই সেটা হলো স্টক, আর স্টকের সঙ্গে অন্য গাছের যে অংশ যুক্ত করা হয় তাকে বলা হয় সিয়ন। এই দুটোকে জোড়া লাগিয়ে তো আমরা নতুন চারা গাছ তৈরি করি। এই চারা গাছ তৈরি করার সময় কি হয়, এই দুটো গাছকেই তাদের পুরো ক্যাম্বিয়াম অংশ পর্যন্ত চেঁচে ফেলে দেওয়া হয়, তারপরে সেই অংশটাকে জোড়া লাগানো হয়। এইভাবে জোড় কলম পদ্ধতিতে নতুন চারা গাছ সৃষ্টি করা হয়। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, পরাগরেণুর প্রাচীরকে কি বলা হয়? রয়েছে চারটে অপশান, স্পোরোডার্ম, নেক্সাইন, হেক্সাইন, ইনটাইন। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ স্পোরোডার্ম। পরাগরেণুর প্রাচীরকে বলা হয় স্পোরোডার্ম। এই স্পোরোডার্মে দুটো অংশ থাকে, একটা হলো যেটা বাইরের স্তর সেটাকে বলা হয় এক্সাইন, আর যেটা একদম ভেতরের স্তর সেটাকে বলা হয় ইনটাইন। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, কুমড়ো ফুলে দেখা যায়, কুমড়ো ফুলে এর মধ্যে কোনটা দেখা যায়? একলিঙ্গতা, স্ববন্ধাত্ব, নাকি সসঙ্গমরোধী, নাকি অসমরূপতা? কুমড়ো ফুলে এর মধ্যে কোনটা দেখা যায়? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ একলিঙ্গতা। কুমড়ো ফুলে একলিঙ্গতা দেখা যায়। অর্থাৎ একলিঙ্গতা কাকে বলা হয়? ফুলে দুটো যে স্তবক রয়েছে, জনন স্তবক, তার মধ্যে যে কোনো একটা থাকে, হয় পুংস্তবক থাকে, না হলে স্ত্রী স্তবক থাকে। যে কোনো একটা ফুলে যে কোনো একটাই লিঙ্গ দেখতে পাওয়া যায়, সেটাকে বলা হয় একলিঙ্গতা। বোঝা গেল? আর রয়েছে দেখো স্ববন্ধাত্ব। স্ববন্ধাত্ব কি হয় না, হচ্ছে গিয়ে কিছু ফুল থাকে যাদের ফুলের পরাগরেণুতে, অর্থাৎ গর্ভমুণ্ডে যদি পরাগরেণু পতিত হয় তখন কিন্তু কাজ করে না। অর্থাৎ নিজের ফুলের গর্ভমুণ্ডে যদি ওই ফুলেরই পরাগরেণু পতিত হয় তবুও কিন্তু ওদের নিষেক ঘটে না, সেটাকেই বলা হয় স্ববন্ধাত্ব। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেন, অর্থাৎ আজকে শেষ প্রশ্ন রয়েছে দেখো, মানুষের ক্রোমোজোম সংখ্যা 46 এটি আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী? আমাদের মানুষের ক্রোমোজোম সংখ্যা 46, এটা আমরা সবাই জানি। 44টা অটোজোম থাকে আর দুটো সেক্স ক্রোমোজোম থাকে, সেটা মেয়েদের ক্ষেত্রে হয় XX আর ছেলেদের ক্ষেত্রে হয় XY। ঠিক আছে, এই যে 46টা ক্রোমোজোম, এটা কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেছিলেন? রয়েছে চারটে অপশান, ওয়াটসন ও ক্রিক, জ্যাকব ও মোনড, জিও ও লিভার, তারপরে রয়েছে বিডল ও টাটম। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, জিও ও লিভান। এখানটায় দেখো লিভার হয়ে গেছে, এটা লিভার হবে না, এটা হবে লিভান। জিও আর লিভান প্রথম আবিষ্কার করেছিলেন যে মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টি। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এতটা পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি তোমরা এই প্রশ্নের পিডিএফটি পেতে চাও তবে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল অলটেড পিটিতে, লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করো, যাতে তোমরা সবার প্রথমে এই চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে পাও। এই চ্যানেলে প্রতিদিন এরকম ভিডিও আসতেই থাকে। তাহলে আজকে এতটাই পর্যন্ত, টাটা, তোমরা সবাই ভালো থেকো।